হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আজকে আমি 11 নম্বর অধ্যায়ের সম্পাদ্য, সেই সম্পাদ্যে ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্ত কিভাবে অঙ্কন করতে হয় সেটা আমি সুন্দরভাবে তোমাদের শিখিয়ে দেব। তো পরিবৃত্ত এবং অন্তবৃত্ত আঁকতে গেলে তোমাদের যে কনসেপ্টটা আগে দরকার সেটা আগে আমি বলে নিই, তারপরে প্রশ্নমালা ধরে প্রত্যেকটা অঙ্ক আমি কিভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তা প্রথমে দেখো, তাহলে প্রথমে আমি পরিবৃত্ত জিনিসটা কি বলে নিই। দেখো, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে পরিবৃত্ত জিনিসটা কি। এখানে ছবিতে দেখো এ বি সি একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের যে 3টি শীর্ষবিন্দু আছে সেই শীর্ষবিন্দু দিয়ে একটাই বৃত্ত অতিক্রম করে গেছে। অর্থাৎ বৃত্তের মধ্যে দেখো, এই বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ আছে, তাহলে সেই বৃত্তকে বলা হবে, যদি এরকম থাকে, যদি এই রকম থাকে অর্থাৎ বৃত্তের মধ্যে ত্রিভুজ এবং সেই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো বৃত্তের উপরে যদি হয় তাহলে সেই বৃত্তকে বলা হবে পরিবৃত্ত। এবার এই হচ্ছে পরিবৃত্ত, এই পরিবৃত্তের কেন্দ্র দেখো হচ্ছে ও, তাহলে এটাকে বলা হয় পরিকেন্দ্র। পরিবৃত্তের কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র। তাহলে দেখো, পরিকেন্দ্র জিনিসটা কি দেখলে। এবার পরিকেন্দ্রের যে কনসেপ্ট তোমরা পেয়েছিলে সেই কনসেপ্টে চলো, এটা একটা অঙ্কন পদ্ধতি আছে, তার পরের পৃষ্ঠাতে দেখো, আমি এটা পরে তোমাদের শেখাচ্ছি। এর পরের পৃষ্ঠায় দেখো, এই যে কথাটা লেখা আছে, ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রকে পরিকেন্দ্র আর ব্যাসার্ধকে বলা হয় পরিব্যাসার্ধ। তাহলে পরিব্যাসার্ধ আর পরিকেন্দ্র জিনিসটা কি বুঝলে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো ত্রিভুজের, যেটা বলছি তোমরা মন দিয়ে শুনবে, এখানে কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক পরস্পর যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় পরিকেন্দ্র। দেখো, এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহুটা অর্থাৎ বিসি আর এ বি, এই দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক পরস্পর দেখো ও বিন্দুতে মিলিত হয়েছে, তাই এই বিন্দুকে বলা হবে পরিকেন্দ্র। আর পরিব্যাসার্ধ কোনটা, এখান থেকে ওই ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দুর দূরত্বকে বলা হবে। অর্থাৎ এই বিন্দু থেকে বি বিন্দুর যা দূরত্ব, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব তাই, আবার ও বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব তাই, এই 3টে দূরত্বই হচ্ছে এই বৃত্তের অর্থাৎ পরিবৃত্তের পরিব্যাসার্ধ। এবার চলো দেখো, এখানে একটা কথা বলা আছে, এখন নিচে করি 11, এটা করলে তোমরা তোমাদের ধারণা অনেকটা ক্লিয়ার হবে। দেখো, কোনো ত্রিভুজের পরিবৃত্তের সাপেক্ষে ত্রিভুজের বাহুগুলি বৃত্তের কি হবে। তাহলে আবার বলি, কোনো ত্রিভুজের পরিবৃত্তের সাপেক্ষে ত্রিভুজের বাহুগুলি বৃত্তের ব্যাসার্ধ হবে না জ্যা হবে। তাহলে ছবিটা দেখো, এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। তাহলে কোনো ত্রিভুজের পরিবৃত্তের সাপেক্ষে ত্রিভুজের যে বাহুগুলো আছে, তাহলে এই একটা বাহু, এ বি একটা বাহু, এসি একটা বাহু, এই 3টে বাহু তোমার ছবি দেখে কি মনে হচ্ছে, ব্যাস কি মনে হচ্ছে? ব্যাস নিশ্চয় না, বা ব্যাসার্ধও না, তাহলে অবশ্যই জ্যা হবে। তাহলে তোমাদের উত্তর কি হবে এখানে দেখো, কোনো ত্রিভুজের পরিবৃত্তের সাপেক্ষে ত্রিভুজের বাহুগুলি বৃত্তের কি হবে, জ্যা, কখনোই ব্যাসার্ধ নয়। 2 দাগের কোশ্চেন দেখো, কোনো বৃত্তের দুটি জ্যার লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুই বৃত্তের কেন্দ্র কি হবে, বৃত্তের কেন্দ্র। কিভাবে হলো দেখো, এখানে দেখো, যে কোনো দুটো জ্যা, ধরো এই একটা জ্যা
আর এবি একটা যায়, তাহলে এর লম্ব সমদ্বিখণ্ডক এটা, এবির লম্ব সমদ্বিখণ্ডক এটা। পরস্পর যে বিন্দুতে মিলিত হয়েছে ওই বিন্দুটাই তো এই বৃত্তের কেন্দ্র, সেই কারণে আমি বললাম লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু বৃত্তের কি হবে, বৃত্তের কেন্দ্র হবে। তাহলে এখানে কি লিখতে হবে, কেন্দ্র। 3 দাগ দেখো, ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডকগুলি, ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডকগুলি যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু থেকে শীর্ষবিন্দুগুলির দূরত্বকে বলা হবে পরিব্যাসার্ধ। দেখো পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে লম্ব সমদ্বিখণ্ডক, যে কোনো দুটো লম্ব সমদ্বিখণ্ডক, ধরো এটা লম্ব সমদ্বিখণ্ডক, এটা এবির লম্ব সমদ্বিখণ্ডক এটা, পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে, এখান থেকে বি এর দূরত্ব, এখান থেকে এই শীর্ষবিন্দুর দূরত্ব, আর এখান থেকে এই শীর্ষবিন্দুর দূরত্ব, এই দূরত্বগুলোকে বলা হয় পরিব্যাসার্ধ। তাহলে এখানে লিখতে হবে পরিব্যাসার্ধ। ত্রিভুজের তারপরে কোশ্চেন দেখো, ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডকগুলির ছেদবিন্দু থেকে, আবার বলছি দেখো, ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডকগুলির ছেদবিন্দু থেকে যে কোনো শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্বই ওই ত্রিভুজের পরিবৃত্তের কি হবে। তাহলে দেখো লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু, ছবিতে দেখো এই সেই ছেদবিন্দু, এই ছেদবিন্দু থেকে যে কোনো শীর্ষবিন্দুর দূরত্ব, বুঝতেই পারছো, ধরো এখান থেকে এই দূরত্বটা একটা দেখালাম আমি, দূরত্বই ওই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস হবে না, অবশ্যই কি হবে, ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে। তাহলে কি হবে, ব্যাসার্ধের দৈর্ঘ্য। এরপরে চলো 11 দাগ তো হলো, তাহলে এখান থেকে 1 থেকে 4 পর্যন্ত নিজে করেই যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি আলোচনা করলাম। এরপরে তোমাদের দেখো এখানে কতগুলো কনসেপ্ট দেওয়া আছে যেগুলো শর্ট কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখো এটা একটা পরিবৃত্ত দেখতে পাচ্ছ, ত্রিভুজের টাইপটা দেখো, ত্রিভুজের একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, ত্রিভুজের টাইপের উপরে পরিবৃত্তের কেন্দ্রটা ত্রিভুজের ভিতরে থাকবে না বাইরে থাকবে না অতিভুজের উপরে থাকবে সেটা নির্ভর করবে। যেমন একটা দেখায় এ বি সি, তোমরা ছবি আঁকলেই বুঝতে পারবে, তোমাদের এইরকম ছবি আঁকলে 5 নাম্বার পাবে। কিন্তু এখন যে জিনিসগুলো আলোচনা করছি এইগুলো যদি তোমরা মন দিয়ে দেখো তাহলে এখান থেকে তোমরা অনেক শর্ট কোশ্চেন পাবে, সেই কারণে আমি বিশেষ করে আলোচনা করে দিচ্ছি। তাহলে এবিসি একটা ত্রিভুজ, এটা দেখো সূক্ষ্মকোণী, তার মানে এই ত্রিভুজের কোনো কোণটাই, মানে একটাও কোণ নেই যে 90 ডিগ্রির থেকে বড়, তাই এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এই সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র, এটা পরিকেন্দ্রটা ত্রিভুজের ক্ষেত্রফলের ভিতরে আছে না বাইরে আছে, দেখো দেখেই বুঝতে পারছো ক্ষেত্রটার মানে পরিকেন্দ্রটা কোথায় থাকবে, ক্ষেত্রফলের বা ক্ষেত্রটির ভিতরে আছে। অর্থাৎ এটা খেয়াল রাখতে হবে, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজাকার ক্ষেত্রের ভিতরে থাকবে। তারপরেরটা দেখো, তারপরের ছবি, এসব ছবি তোমাদের আঁকতে হবে। একটা সমকোণী ত্রিভুজ পি কিউ আর, এটা খুব মন দিয়ে দেখবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো পরিকেন্দ্র, ধরো এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক এটা, আবার এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক এটা, পরস্পর যে বিন্দুতে মিলিত হয়েছে সেটা হচ্ছে এটা, এটাই তো এই বৃত্তের কেন্দ্র। এইবার এই কেন্দ্র অর্থাৎ ও বিন্দুটা কোথায় আছে দেখো, ভিতরে আছে না বাইরে আছে না অতিভুজের উপরে আছে, খেয়াল করে দেখো ঠিক অতিভুজের উপরে আছে এবং মিডল পয়েন্টে আছে। তাই একটা জিনিস সব সময় খেয়াল রাখবে যে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজের উপরে থাকবে এবং অতিভুজের মধ্যবিন্দু অবশ্যই হবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে প্রথমটা গেল তোমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ, এই যে ছবি, তারপরটা গেল তোমাদের সমকোণী ত্রিভুজ, এরপরে দেখো স্থূলকোণী ত্রিভুজ, এই ছবিটা, এই যে ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। এই স্থূলকোণী ত্রিভুজ কেন,
কারণ এই কোণটা 90-এর বেশি কিন্তু 180 ডিগ্রির কম। সেই কারণে এই কোণ ত্রিভুজটা হচ্ছে তোমার স্থূলকোণী ত্রিভুজ। আর এই স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র দেখো, খেয়াল করে দেখো, এই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক এটা, আবার এই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক এটা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। এবার নিয়ম কি, এখান থেকে যে কোনো শীর্ষবিন্দুর দূরত্বই তো ব্যাসার্ধ, সেই ধরে যদি বৃত্ত আঁকা হয় তাহলে এইবার আমার মূল বিচার্য বিষয় যেটা, এই পরিকেন্দ্রটা ত্রিভুজের ক্ষেত্রের ভিতরে, না কোনো বাহুর উপরে, না বাইরে। খেয়াল করো, দেখো ছবিতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ত্রিভুজের যে ক্ষেত্র তার বাইরে অবস্থিত। অর্থাৎ একটা জিনিস আমাদের ক্লিয়ার হলো, একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র কোথায় থাকে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র কোথায় থাকে, এবং স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র কোথায় থাকে, এটা আমাদের ক্লিয়ার হলো। 11.1 তার কোশ্চেন নাম্বার 1। এই একের দাগের কোশ্চেনগুলো যদি তোমরা মন দিয়ে করো, বাদ বাকি একটাও না করলেও চলবে, তবে শুধু একের দাগেরগুলোর উপরে বেশি নজর রাখবে, দেখবে তোমরা মাধ্যমিকে এর মধ্য থেকে একটা পাবে। তো একের দাগের 1 বলা হয়েছে, একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, এবং তার পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তারপরে পরিকেন্দ্রের অবস্থান লিখতে হবে, পরিব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লিখতে হবে, আর প্রতি ক্ষেত্রে কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। তো একের দাগে প্রথমে 6 সেন্টিমিটার মাপটা আমি এখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে কম্পাসের সাহায্যে এই মাপটা আমি মেপে নেব। এই মাপটাকে আমি মেপে নিলাম। এই দেখো 6 সেন্টিমিটার, এই মাপটা নিলাম। নিয়ে তারপরে স্কেল বসাও এখানটায়। স্কেল বসিয়ে প্রথমে একটা লম্বা দাগ টেনে নেবে। আগে ত্রিভুজটা আঁকতে হবে। তার প্রথম কাজ হচ্ছে আগে ত্রিভুজটা অঙ্কন করে নেবে। যে ত্রিভুজ বলুক না কেন, সেই ত্রিভুজটাকে আগে পরিষ্কারভাবে এঁকে নেবে। তারপরে দেখবে পরিবৃত্ত আঁকা কোনো ব্যাপারই না। তার প্রথমে 6 সেন্টিমিটার মাপ আমি এই নিয়ে নিয়েছি কম্পাসের সাহায্যে, এই যে। তারপর সেই লম্বা দাগ থেকে অবশ্যই একটা তীর চিহ্ন দেবে। লম্বা দাগ থেকে আমি এখানে একটা বিন্দু বার করে এই দেখো এই 6 কাটলাম। যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এই মাপটাই আমি এদিকে একটা চাপ টানবো। দেখো, আবার সমবাহু ত্রিভুজ আঁকা কোনো ব্যাপার না, এখানে বসিয়ে এই একটা চাপ টানলাম। তাহলে কি করলাম বুঝতে পারলে? এই যে ছেদ বিন্দুটা তোমরা পেলে, এই ছেদ বিন্দুর সঙ্গে বাকি দুটো বিন্দু জুড়ে দাও। স্কেল বসিয়ে জুড়ে দিতে হবে। এই একটা মাপ কেটে দিলাম। আবার দেখো এই একটা মাপ নিয়ে এখান থেকে এটা কাটলাম। তাহলে ফার্স্ট কাজ, যে করে হোক ত্রিভুজটাকে অঙ্কন করতে হবে, এবং কোশ্চেনে যেমন ত্রিভুজ বলা থাকবে তেমন ত্রিভুজই তোমাদের এঁকে দেখাতে হবে। তারপরে চলো এবার পরিবৃত্ত কিভাবে অঙ্কন করব। তার পরিবৃত্ত মানে আমরা এর আগে বলেছি যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়। তাহলে আগে লম্ব সমদ্বিখণ্ডক করতে হবে। তাহলে এক কাজ করি, চলো নিচের বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে নিচের বাহু এটা, একে সমদ্বিখণ্ডিত করতে গেলে তো আমরা জানি অর্ধেকের বেশি চাপ নিয়ে এখানে একটা কাটলাম, এখানে একটা কাটলাম। তারপরে ওই একই চাপ রেখে এই বসালাম, এদিকে একটা চাপ কাটলাম, এদিকে একটা চাপ কাটলাম। তাহলে নিচের বাহুটা সমদ্বিখণ্ডিত হলো। এবার শুধু জুড়ে দিতে হবে। তাহলে এই বিন্দু আর এই বিন্দু, তাহলে এই যে। তারপরে করতে হবে কি, আর একটা বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। ধরো আমি এধারের বাহুটাকে সমদ্বিখণ্ডিত করি, তাহলে এদিকে একটা চাপ টানবো, তারপরে ওই চাপটায় এদিকে একটা টানতে হবে। তারপরে দেখো এখানে বসাও, বসিয়ে এই একটা চাপ টানলাম, ওই মাপটাই আবার এদিকে নিয়ে এই কেটে দিলাম। তাহলে এখানে একটা ছেদ বিন্দু পেলাম, এই যে ছেদ বিন্দুটা কিন্তু এই যে, আর এখানকার ছেদ বিন্দুটা হচ্ছে এই যে। দুটো বিন্দু এবার জুড়ে দিতে হবে। তাহলে জুড়ে দিলে দেখো
ওই সরলরেখা দুটি অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডক দুটি পরস্পর যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটা এটাই, এই বিন্দুটাই পরিবৃত্তের কেন্দ্র। তারপর তোমরা করবে কি, এটা করলে ভালো হয়, না করলেও কোনো ব্যাপার না। ওই পরিকেন্দ্র থেকে এখান থেকে যে কোনো একটা শীর্ষবিন্দুর ত্রিভুজের শীর্ষবিন্দুর দূরত্বটা মাপতে হবে। তার জন্য দাগটা টেনে দিলাম, দিয়ে এখান থেকে মাপ নাও এই পর্যন্ত। দেখো এই যে মাপ নিলাম, এই মাপ নিয়ে পুরো বৃত্ত করে দিলে দেখবে ছবি তোমাদের এটা হয়ে যাবে। তাহলে এই যে গোল করে দিচ্ছি, এইটাই হচ্ছে তোমাদের পরিবৃত্ত, এটাই হচ্ছে তোমাদের ছবি। দেখো তাহলে এবার তোমরা নাম দাও, এটার নাম দাও এ, এটার নাম দাও বি, এটার নাম দাও সি, আর পরিকেন্দ্রের নাম দাও ও। তাহলে তিনটে জায়গা নামগুলো করে দিলাম। আর যে লম্ব সমদ্বিখণ্ডকগুলো টেনেছো তার একটা নাম দাও আর এস পি কিউ, পি কিউ, তাহলে পি কিউ। তাহলে ছবি কোনটা, পরিবৃত্ত কোনটা? এই যে বৃত্তটা, এটাই হচ্ছে তোমাদের পরিবৃত্ত, যার কেন্দ্র ও। তোমরা শুধু নিচে একটু লিখে দেবে, চিত্রে ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত অঙ্কন করলাম, যার কেন্দ্র ও। একের দাগে 3, এই 3-এর দাগে পরিবৃত্ত অঙ্কন করতে হবে, কিন্তু সে যে ত্রিভুজটার পরিবৃত্ত অঙ্কন করতে হবে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। অর্থাৎ সমকোণী ত্রিভুজ আঁকতে হবে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য একটা 4 সেন্টিমিটার, একটা 8 সেন্টিমিটার। দেখো 4 সেন্টিমিটার 8 সেন্টিমিটার টেনে নিলাম, আর সমকোণ সংলগ্ন বাহুর মাপ দুটো। এবার যেহেতু সমকোণী ত্রিভুজ তোমরা তো আঁকতে জানো, তাহলে এই যে মাপটা দেখতে পাচ্ছ, এই যে স্কেলের দাগটা টেনে নেবে, অবশ্যই একটা তীর চিহ্ন দেবে। তারপরে কম্পাসের সাহায্যে এখান থেকে তুমি প্রথমে 4 সেন্টিমিটার মাপ মেপে নাও। তাহলে এখানে বসাতে হবে, বসিয়ে এই হচ্ছে 4। এবার এই 4 কেটে নিলাম এখান থেকে, এই যে 4 কাটার পরে এই যে 4টা কেটেছি, দেখো এই যে হচ্ছে 4। এবার এখানে একটা 90 ডিগ্রি আঁকবে, যেহেতু সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, তা 90 ডিগ্রি আঁকতে গেলে তোমরা তো জানো এই যে মাপ, দেখো এই হচ্ছে চাপ, আর একটু বড় করে দিই, এই হচ্ছে চাপ। ওই একই চাপ রেখে দেখো এদিকে একটা অর্ধচাপ, এদিকে ছোট একটা চাপ টানতে হবে, এদিক থেকেও একটা চাপ টানো, এই হচ্ছে একটা চাপ টানলাম, ঘুরে গেল। দেখো এখানে ঠিকঠাক না করলে তখন কিন্তু তোমরা আঁকতে পারবে না। এই একটা চাপ টানলাম, টেনে এই এই বাড়িয়ে দিলাম, দেওয়ার পরে দেখো আবার এখানে বসাও, বসিয়ে এই যে চাপ, এই হচ্ছে চাপ। তাহলে সমকোণটা আগে এঁকে নিই। এবার দেখো এখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দু জুড়ে লম্বা করে দাও, তাহলে সমকোণ হলো। সেই সমকোণ থেকে এটা তো 4 হয়েছে, এটা তো 4, এরপর 8 মেপে নিতে হবে। 8 মাপটা এখানে বসাও, বসিয়ে 8 মাপটা এই মেপে নিলাম, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। নেওয়ার পরে সেখান থেকে কী করতে হবে, এই সমকোণ থেকে 8 সেন্টিমিটার তোমরা কেটে নেবে। তাহলে দেখো এই 8 সেন্টিমিটার ছেদবিন্দু আর 4 সেন্টিমিটারের যে ছেদবিন্দু বার হয়েছে সেই ছেদবিন্দু দুটো জুড়ে দিতে হবে। আগে ত্রিভুজটা আঁকতে হবে, তাহলে তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। এই হচ্ছে সমকোণী ত্রিভুজ, যার বইতে কোনো নাম দেওয়া নেই, তাই আমি নাম দিলাম একটা এ, একটা নাম দিলাম বি, একটা নাম দিলাম সি। এইবার তোমরা জানো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটা কোথায় থাকে? অতিভুজের উপরে থাকে, অর্থাৎ অতিভুজের মিডিল পয়েন্টই হচ্ছে ওই ত্রিভুজের পরিবৃত্তের পরিকেন্দ্র। তাহলে আমাদের এক্ষেত্রে এই ছবির ক্ষেত্রে দুটো
বাহুকে সমদ্বিখণ্ডিত করার দরকার হবেই না, জাস্ট অতিভুজকে সমদ্বিখণ্ডিত করলেই হবে। তাও কোন ত্রিভুজের ক্ষেত্রে? কেবলমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। আর বাকি সব ত্রিভুজের ক্ষেত্রেই কিন্তু যে কোনো দুটো বাহুকে তোমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে, এটা খেয়াল রাখবে সবসময়। তাহলে এক্ষেত্রে আমি এসি অতিভুজকে সমদ্বিখণ্ডিত করব। দেখো, অর্ধেকের বেশি চাপ নিয়ে এদিকে একটা চাপ টানলাম, মাপ নিয়ে এদিকে একটা চাপ টানলাম, তারপর উপরে বিন্দুতে বসাও, বসিয়ে এই চাপ আবার এই চাপ, দুটো চাপ টেনে নিলাম। চাপ টেনে নেওয়ার পরে এই যে ছেদবিন্দু পেলে, এই বিন্দু আর এই বিন্দুটা পয়েন্টিং করে নিলাম ঠিক করে, নিয়ে এখানে বসাও আর এখানে বসাও, এবং স্কেলটা সবসময় চেষ্টা করবে পারপেন্ডিকুলারভাবে টানা। টেনে দিলাম। এইবার দেখো পরিব্যাসার্ধ কোনটা, এটাই কিন্তু পরিকেন্দ্র এখন। তাহলে একে কেন্দ্র করে তোমাদের বৃত্তটা আঁকতে হবে। এইবার তোমরা এক কাজ করো, জাস্ট অতিভুজের যে মাপটা, অর্ধেকের যে মাপটা হয়েছে সেই মাপটা তোমরা নিয়ে নাও। এই যে মাপটা নিলাম, নিয়ে কোথায় বসাবে বিন্দুটা? কেন্দ্র তো ও, তাহলে এখানে বসালাম, এই যে কাটাটা এখানে বসালাম, বসিয়ে যে বৃত্তটা টানবো দেখো ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু দিয়েই পাস করবে। দাঁড়াও, তাহলে মাপটা একটু ভালো করে একটু ছোট করে নিই, হ্যাঁ, নাহলে ঠিক না হলে দেখবে তখন আবার মিলবে না। তাহলে কি করলাম দেখো, এই যে এই টানলে এদিকে দেখো পুরো বৃত্ত তোমাদের হয়ে গেল। এই যে বৃত্তটা আঁকা হলো, যার কেন্দ্র হচ্ছে ও, এটাই হচ্ছে এই সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত। এবং পরিব্যাসার্ধ কত? তোমরা স্কেলের সাহায্যে এই মাপটা মেপে নেবে। এখান থেকে দেখো 4.5 হচ্ছে, খেয়াল করে দেখো, এখান থেকে এই পর্যন্ত 4.5, তাহলে পরিব্যাসার্ধ ওসি মানে এও সমান 4.5 সেন্টিমিটার। আর অবশ্যই তোমরা নিচে লিখে দেবে চিত্রে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ এবিসি এর বৃত্ত অঙ্কন করলাম, যার পরিকেন্দ্র হচ্ছে ও। এটাই হচ্ছে তোমাদের 3 দাগ। অন্তর্বৃত্ত অঙ্কন করতে গেলে সবার প্রথমে অন্তর্বৃত্ত জিনিসটা কি সেটা আগে বুঝে নিতে হবে। দেখো, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিতে একটু মন দিয়ে দেখো, এই ছবিতে অর্থাৎ এই ত্রিভুজে এ বি সি, এই ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত এমনভাবে অবস্থিত, সেই বৃত্তটা ত্রিভুজের প্রতিটি বাহুকে টাচ করে গেছে। যদি এই রকমভাবে বৃত্তটা অবস্থান করে তাহলে সেই বৃত্তকে বলা হবে ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত। উপরের সংজ্ঞাটা দেখো, ত্রিভুজের ভিতরে অবস্থিত বৃত্তটি যা ত্রিভুজের 3টি বাহুকে স্পর্শ করে আছে সেটি ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত। এই অন্তর্বৃত্ত আঁকতে গেলে কিভাবে আঁকতে হবে সেটা দেখো, আমি আঁকাটা শেখাচ্ছি, তারপরে নিজে হাতে কিভাবে আঁকতে হয় সেটাও দেখিয়ে দেবো। কি বলা আছে কোশ্চেনে? 3টে বাহুর দৈর্ঘ্য 4.5 সেন্টিমিটার, 5.5 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি। তার প্রথমে ত্রিভুজটা অঙ্কন করে নিতে হবে। নেওয়ার পরে আর একটা জিনিস বলে রাখি, অন্তর্বৃত্তের এই কেন্দ্রকে বলা হয় অন্তকেন্দ্র। অন্তবৃত্তের এই কেন্দ্রকে বলা হবে অন্তকেন্দ্র। তোমরা 9-এ শিখেছিলে যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমদ্বিখণ্ডক পরস্পর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে বলা হয় অন্তকেন্দ্র। আবার বলছি, ক্লাস 9-এ তোমরা উপাদ্যে শিখেছো, কোনো ত্রিভুজের এরকম 3টে কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, এখানে দুটো করা আছে, 3টের অন্তঃসমদ্বিখণ্ডক পরস্পর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে মানে এই বিন্দুকে বলা হয় অন্তকেন্দ্র। এবং এখান থেকে ওই বাহুর উপর লম্ব দূরত্বকে মাপ নিলে যে মাপটা হবে সেটাই হচ্ছে অন্তবৃত্তের অন্তর্ব্যাসার্ধ। তার ছবিতে আমরা মাধ্যমিকে তোমাদের ত্রিভুজ দেওয়া থাকবে,
এবং বলা হবে অন্তবৃত্ত আঁকো। তখন তোমরা আগে ত্রিভুজটা এঁকে নেবে, নেওয়ার পরে সেই ত্রিভুজের 3টে কোণকে সমদ্বিখণ্ডিত করার কোনো দরকার নেই, যে কোনো 2টো কোণের সমদ্বিখণ্ডক করলেই তোমাদের সমস্যাটা মিটে যাবে। তো এখানে দেখো, এই কোণের সমদ্বিখণ্ডক টানা হয়েছে, আবার এই কোণের সমদ্বিখণ্ডক টানা হয়েছে, পরস্পর আই বিন্দুতে মিলিত হয়েছে। এই আই বিন্দু থেকে একটা চাপ নিয়ে এদিকে একটা চাপ টানা হলো, এবার সেখান থেকে এই চাপ এখানে বসে এই চাপ, ফলে লম্ব টেনে দিলেই মানে একটা দাগ টানলে এই বিন্দু থেকে যে সরলরেখাটা হবে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করবে। সেই আই থেকে ডি দূরত্ব নিয়ে, অর্থাৎ আইডি দূরত্ব নিয়ে আইতে বসিয়ে বৃত্তটা আঁকলেই তোমাদের অন্তর্বৃত্ত আঁকা কমপ্লিট হবে। 1 দাগের 11.2 প্রশ্নমালার অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে দেখাতে হবে। তো 1 দাগের 1 দেখো, 3টি বাহুর দৈর্ঘ্য, একটা 7 আছে, এই 7, 6, 5.5, এই ত্রিভুজটা আগে এঁকে নিতে হবে। এই বিষমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। তা প্রথমে চলো 7 মাপটা নিতে হবে। এখান থেকে 7 মাপটা এখান থেকে নিয়ে নিলাম। এই যে 7 মাপটা নিলে, এবার নিচে একটা দাগ টানা আছে, সেখান থেকে 7 মাপটা খুব সাবধানে করতে হবে, এটা ভুল করলে মিলবে না। তাহলে দেখো, এই 7 মাপটা নিলাম এবং বিন্দুটা কিন্তু এই যে, তাহলে যে বিন্দুটা আমি এখানে ঠিক করে নাও, বিন্দুটা আগে পয়েন্টিং করে নাও। তাহলে যেহেতু আমি স্টার্ট করিনি এই বিন্দু থেকে, এখানেই একটা বিন্দু নিয়েছি। তারপর 6, এই 6 মাপটা নিতে হবে। এখান থেকে এই যে 6 নিলাম মাপটা, দেখো এই 6, এবার এখান থেকে একটা ঠিক ওই বিন্দুতেই বসাতে হবে, বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ টেনে নেবে, যেহেতু এটা বিষমবাহু ত্রিভুজ আঁকা হচ্ছে। তারপর 5.5 মাপটা নিলাম, এই যে নেওয়ার পরে দেখো এইখানে বসাবে, বসিয়ে বিন্দুটা ঠিক জায়গায় বসেছে কিনা খেয়াল রাখতে হবে, খুব সেন্সিটিভ এই অঙ্কগুলো। এবং এখানে একটা বিন্দু বার করে নাও, নিয়ে আমি করব কি, এই বিন্দু আর এই বিন্দু জুড়ে দিতে হবে, এই জুড়ে দিলাম। তারপরে দেখো এই বিন্দু আর এই বিন্দু পরস্পর জুড়ে দিলাম, তাহলে বিষমবাহু ত্রিভুজটা হয়ে গেল। তারপর নিয়ম কি, আমি অলরেডি বলেছি যে 3টে কোণের সমদ্বিখণ্ডক পরস্পর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুই হচ্ছে অন্তকেন্দ্র ওই বৃত্তের। তা আমরা এখানে যে কোনো 2টি কোণকে সমদ্বিখণ্ডিত করব। তা কোণের সমদ্বিখণ্ডক বার করতে হয় কীভাবে তোমরা সবাই জানো। এইখানে একটা চাপ নিতে হবে, এই যে চাপ নিলাম, এই যে চাপ খুব সাবধানে করবে। আবার এখানে বসাও, কোণের সমদ্বিখণ্ডক করছি আমি, এখানে বসাও, বসিয়ে দেখো এই একটা চাপ টানলাম, খুব মন দিয়ে দেখবে অঙ্কটা। তারপরে এই যে, তাহলে এবার সেটা জুড়ে দিই। আগে কি করব, সমদ্বিখণ্ডক যেহেতু, তাহলে এই বিন্দুটা আগে ঠিক করে নিতে হবে, নিয়ে এখান থেকে দেখো এই বিন্দু পুরো জুড়ে লম্বা করে দাও। তাহলে প্রথম কোণটা সমদ্বিখণ্ডক হলো। এবার দ্বিতীয় আর একটা কোণ আছে, তারও সমদ্বিখণ্ডিত করতে হবে। দেখো এই যে সমদ্বিখণ্ডিত করার নিয়ম, এই চাপ নিলাম, তারপরে এখানে বসিয়ে এদিকে একটা অর্ধবৃত্ত চাপ, তারপরে এখানে বসিয়ে এদিকে একটা অর্ধবৃত্ত চাপ আঁকলাম। বিন্দুটা আশা করি দেখতে পাচ্ছ, এই বিন্দুর সঙ্গে এই বিন্দু জুড়ে লম্বা করে দেবে। দেখো তাহলে এই বিন্দু আগে সেট করে নেবে, নিয়ে এই টেনে দিলাম। তাহলে সেই লম্ব সমদ্বিখণ্ডক পরস্পর যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটা আগে ঠিক করে নিলাম। নেওয়ার পরে এই জায়গাটা একটু মনে রাখবে, এইখান থেকে অর্থাৎ যে ছেদবিন্দুটা পেয়েছি আমরা, ওই ছেদবিন্দু থেকে নিচের বাহুর নিচে যে বাহুটা আছে তাকে আমরা তার উপরে একটা দেখো এই কাজ করবে। তাহলে নিচে এই একটা অর্ধ চাপ আঁকলাম, একটা চাপ টানলাম, ওই একই মাপ রাখো, মাপ পাল্টানোর দরকার নেই। সেখানে এইখানে বসিয়ে, মানে ওই বিন্দু থেকে লম্ব টানছি কিন্তু আমরা, ওখানে বসিয়ে দেখো এদিকে একটা চাপ টানবে, তারপরে
আবার ওখানে বসাও, এদিকে একটা চাপ টানো, তাহলে একটা ছেদ বিন্দু পেলে তোমরা। এই জায়গাটা একটু মনে রাখলেই হয়ে গেল। এটাই লাস্ট কাজ। বিন্দুটা ঠিক করে নাও। ওই ছেদ বিন্দু আর এই বিন্দু পরস্পর জুড়ে দেবে। এই জুড়ে দিলাম, পুরো লম্ব না টানলেও চলতো। এবার বৃত্তটা আঁকার কাজ, এটা লাস্ট স্টেপ। এখান থেকে এই বৃত্তের উপরে, অর্থাৎ আমি দেখাচ্ছি দেখো এইখানটার দূরত্ব, এখান থেকে এই দূরত্বটাই হচ্ছে তোমার অন্ত ব্যাসার্ধ। তাহলে এই মাপটা নিলাম আমি, মাপটা দেখো আমি দেখাচ্ছি ভালো করে। দেখো এখানে বসাও, বসে এই মাপ নিলাম, এই যে মাপ নিয়ে এবার পুরো সিস্টেমটাকে যদি আমি ঘুরিয়ে দিই এরকমভাবে, দেখো একটা বৃত্ত। ওহো, হ্যাঁ এই তো বৃত্ত হয়ে গেল। জাস্ট এই জায়গাটা একটু বেরিয়ে গেল। তোমরা যদি এটা ঠিকঠাক করো তাহলে দেখবে তোমাদের অন্তকেন্দ্র আঁকাটা, এই যে আমার এই যে ভুলটা, এই ভুলটা তোমাদের হবে না। যদি এরকম একটু হয়ে যায়, সামান্য একটু মোটা করে দিতে পারো। এই ক্ষেত্রে সবসময় সুবিধা হবে কি, মোটা পেন্সিল ব্যবহার করা, তাহলে তোমাদের এই ভুলটা সহজে আসবে না। এটাই হচ্ছে তোমাদের অন্তবৃত্ত অঙ্কন করা। এবার নামকরণ দিতে হবে, নাম দিতে হবে। এটার নাম দিলাম এ বি সি, এটার নাম দিলাম আই, আর এটার নাম দিলাম এস কিউ আর, নামগুলো দিয়ে দিলাম। আর এটার নাম দিলাম টি। তাহলে এখানে আইটিটাই হচ্ছে অন্ত অন্ত ব্যাসার্ধ, অন্ত ব্যাসার্ধ। স্কেলের সাহায্যে তোমাদের এই মাপটা মেপে নিতে হবে। যদি যদি পরীক্ষায় জানতে চাই অন্ত ব্যাসার্ধ কত, তাহলে এখানে বলবে যে 1.7 1.7 সেন্টিমিটার। তাহলে আইটির মান অর্থাৎ ব্যাসার্ধের মান 1.7 সেন্টিমিটার। অবশ্যই যখন লাস্ট লাইন লিখবে, চিত্রে ত্রিভুজ এবিসি এর একটি অন্তবৃত্ত অঙ্কন করলাম যার কেন্দ্র ও। এবার 11 দাগের বাকি যে কোশ্চেনগুলো আছে, প্রত্যেকটা কোশ্চেন তোমাদের এইভাবেই সলভ করতে হবে। আগে ত্রিভুজ এঁকে নিতে হবে, তারপরে যে কোনো দুটো বাহুকে, যে কোনো বাহু না, যে কোনো দুটি কোণকে অন্তঃসমদ্বিখণ্ডিত করতে হবে। করার পরে এই যে সমদ্বিখণ্ডিত করা হয়েছে, এই সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়েছে, সেখান থেকে একটা লম্ব টানতে হবে বিসি বাহুর উপরে। তার জন্য কি করতে হয়, এখান থেকে একটা চাপ, এখান থেকে চাপ এরকম টেনে নিতে হবে, নিয়ে এখান থেকে চাপ আবার এখানে বসিয়ে, এইখানটায় বসিয়ে এই চাপ পরস্পর জুড়ে দিলেই এই যে দূরত্ব, এটাই হচ্ছে তোমাদের অন্তর্ব্যাসার্ধ। এইভাবে প্রত্যেকটা অঙ্ক তোমরা বাড়িতে বসে বসে করবে, এবং মাধ্যমিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। থ্যাংক ইউ।